গল্পটি পুরোটা মন দিয়ে শেষ পর্যন্তই শুনবেন। আমি একটা অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম। তার একটা 15 বছরের বোন ছিল। আমার বউয়ের সাথে তার বোনও আমার বাড়িতেই চলে আসে, আর সে সারাটা দিন আমার বউয়ের পেছন পেছন ঘুরতো। এতে আমার খুবই রাগ হতো। সে রাতের বেলায়ও আমাদের ঘরে এসেই শুতো। একদিন আমি আমার বউয়ের উপর খুব রাগ দেখালাম, আর তার বোন যখন ঘরে এলো তখন আমি তাকে জোর করে অন্য ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিলাম। পর যখন আমি ওই ঘরে ঢুকলাম তখন আমার প্রাণটা তো বেরিয়েই গেল, কারণ ওখানে তো বিয়ের প্রথম রাতে যখন আমি ঘরে আসি তখন আমি খুবই আনন্দে ছিলাম। আমি ফুলসজ্জার জন্য গিফটও তো এনেছিলাম, তার সাথে ভালোবেসে আরও একটা গিফট কিনে এনেছিলাম। আমি ওর জন্য ফুলের মালা কিনে এনেছিলাম, কারণ আমি জানতাম মেয়েদের এই ধরনের উপহার খুব পছন্দ। কিন্তু যেই আমি আমার ঘরের দরজাটা খুললাম আমি তো চমকে উঠলাম। সামনের দৃশ্যটা খুবই আশ্চর্যের। আমার বউয়ের 15 বছরের বোন তার সাথে বসেছিল, আর সে কাঁদছিল। এ কান্না কোনো সাধারণ কান্না নয়, সে খুব জোরে জোরে কাঁদছিল। সে আমার রেখাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল। রেখা তার বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, রেখা, ওর কি হয়েছে? ওর শরীর ঠিক আছে তো? রেখা বলে, হ্যাঁ ঠিক আছে। ও কাঁদছে কারণ আমি নতুন জীবন শুরু করতে চলেছি, তাই ওর মনে হচ্ছে ওকে দেখার আর কেউ নেই। ওকে দেখে আমার খারাপ লাগে। আমি এগিয়ে গিয়ে রূপার মাথায় হাত রেখে বলি, তোমার কোনো চিন্তা নেই, তুমি রেখার বোন হও, তার মানে তুমি আমারও বোন। তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। রেখা, তুমি এই কথাটা ওকে বলনি? রেখা বলে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু ও বাচ্চা তো, ঠিক ভরসা পাচ্ছে না। কিছুদিন সময় দাও, ও ঠিক হয়ে যাবে। মুকেশ, একটা কথা বলবো? আমি হেসে বলি, রেখা, তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। রেখা বলে, মুকেশ, ও কি আজ আমার সাথে শুতে পারে? যতদিন না ও স্বাবলম্বী হচ্ছে আমি ওকে ছাড়তে পারছি না। ও একা থাকতে খুব ভয় পায়। মা বাবা মারা যাওয়ার পর থেকে ও ছোটোখাটো ব্যাপারে ভয় পেয়ে নিজের শরীর খারাপ করে বসে। আমি বিয়ের পর ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না। আমি রেখার অসুবিধাটা বুঝতে পারি। আমি বলি, ঠিক আছে, তুমি আজ ওকে নিয়ে এই ঘরেই শুয়ে পড়ো, আমি বরং অন্য ঘরে গিয়ে শুচ্ছি। রেখা উঠে আমার কাছে এসে বলে, আপনার এই উপকার আমি কোনো দিনও ভুলব না। আমি চিরটা কাল আপনার কাছে ঋণী হয়ে থাকব। শুধু আপনাকে আর একটা অনুরোধ, বাড়ির কেউ যেন জানতে না পারে যে আপনি অন্য ঘরে শুচ্ছেন। রূপা খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেবে, তারপর সে আর জেদ করবে না। আমি বলি, রেখা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। তাছাড়া কালকেই সব অতিথিরা ফেরত চলে যাবে, তারপর আমরা তিনজনেই এই ঘরে শুতে পারবো। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রেখাকে আমি শান্তি দিলাম, কিন্তু আমি নিজেকে কি করে শান্ত করি? আমি ভাবছিলাম যে রূপা কি এইভাবে সব সময় আমাদের মধ্যেই চলে আসবে? আমি কি রেখার কথা মেনে নিয়ে ভুল করলাম? আমি অনেক কষ্টে নিজের মাথা থেকে এই সব কথা দূর করি। আমার মনে হলো যে বাচ্চারা এরকমই হয়, তারা যাকে ভালোবাসে তাকে অন্য কারুর সাথে দেখতে পারে না। আমি রূপার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলাম। সে একটা সরল সাদাসিধে মেয়ে, সে একটু ভয়ে ভয়ে থাকে। এমনিতেই আমার এরকম বাচ্চাদের উপর অনেক দয়া ছিল। আমি বুঝতে পারি যে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, তাই সে এরকম হয়ে গেছে। আমাদের বিয়ের 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু এখনও রূপা তার দিদির ঘরেই শোয়। একদিন আমি রূপার জন্য একটা ব্যাগ কিনে আনি। আমার বই কিনে আনারও ইচ্ছে ছিল, কিন্তু আনতে পারলাম না, কারণ আমি জানতাম না রূপা কতদূর পড়াশোনা করেছে। আমি বাড়িতে এসে দেখি রেখা রান্না করতে ব্যস্ত, আর রূপা উঠোনে বসে তার দিদিকে দেখছে। আমি হাসি মুখে রূপার পাশে গিয়ে বসলাম। রেখা আমাকে দেখে সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে উঠোনে চলে আসে। আমি রেখাকে ইগনোর করে রূপাকে বলি, দেখো রূপা, আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। রূপা আমাকে দেখেই কাঁদতে শুরু করে। সে দৌড়ে গিয়ে তার দিদির পেছনে লুকিয়ে পড়ে। আমি ওর ব্যবহার দেখে তো অবাক হয়ে গেলাম। ও সবসময় এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকে?
কিন্তু তখন আমি জানতাম না যে এ কেনর উত্তর যখন আমি জানতে পারবো তখন আমার একটা বড় ধাক্কা লাগবে। আমি আদর করে বললাম, রূপা আমার কাছে এসো, দেখো আমি তোমার জন্য ব্যাগ এনেছি। আমার কথা শুনে রূপা আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। রেখা আমার দিকে রেগে তাকায় আর বলে, মুকেশ, আপনি দয়া করে আমার বোনের থেকে দূরে থাকুন। আপনি আমার স্বামী হন, কিন্তু রূপার তো কেউ হন না, তাই আপনি দয়া করে ওর সাথে কথা বলবেন না। রেখার কথাগুলো আমাকে খুব আঘাত দিল। আমি তো রূপাকে নিজের বোনের মতোই দেখতাম। আমার খুব রাগ হয়ে গেল। আমি রেখাকে বলি, আমি যখন রূপার কেউ হই না তখন তাকে আমার বাড়িতে কেন রেখেছো? এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি রাস্তায় ঘুরতে থাকি। নিজের ব্যবহারের জন্য আমার আফসোস হচ্ছিল। রূপা তো জোর করে আমার বাড়িতে থেকে যায়নি। আমি ওকে থাকতে বলেছি, তাই ও আছে। বাড়িতে তো আমরা 3টে মাত্র লোক। ওরা আসার আগে আমার বাড়িটা একদম চুপচাপ আর ফাঁকা থাকতো। আমার মা 2 বছর আগে মারা গেছেন। তারপর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। নিজের খেয়াল নিজেকেই রাখতে হতো। আমি বাড়িতে একাই থাকতাম, তাই কোনো কাজের মেয়ে আমার বাড়িতে কাজ করতে চাইতো না। আমার এক বন্ধু আমাকে বিয়ে করার পরামর্শ দেয়। আমি তাকে বলি আমার জন্য একটা পাত্রী খুঁজে দিতে। সে আমাকে বলে যে তার চেনা একটা অনাথ মেয়ে আছে যার নাম রেখা। সে আমাকে বলেছিল যে রেখাকে বিয়ে করলে তার ছোট বোনকেও আমার বাড়িতে নিয়ে আসতে হবে। আমাকে তার দেখাশোনা করতে হবে, তার লেখাপড়ার খরচা দিতে হবে। তারপর ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়েও দিয়ে দিতে হবে। আমিও উদার মনে রেখার বোনের দায়িত্ব নিতে রাজি হয়ে যাই, কারণ ভগবান আমাকে যা দিয়েছিল তাতে আমি অনায়াসে তার খাওয়া পড়া আর লেখাপড়ার খরচা চালাতে পারবো। তখন কি আর আমি জানতাম যে রূপা আর 5টা বাচ্চাদের মতন নয়, সে একটু অন্য রকম। সে একদিন আমার গলার কাটা হয়ে উঠবে, যাকে আমি না গিলতে পারবো আর না ফেলতে পারবো। আমি ঠিক করলাম যে আমি কিছুদিন অপেক্ষা করব, দেখব যে রূপার বোধ বুদ্ধি হয় কি হয় না। তারপর আমি কিছু একটা করব। আমি বাড়ি ফেরার আগে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গেলাম। আমি জানি যে রেখা আমার উপর খুবই রেগে আছে, ওর রাগটা আমাকেই ভাঙাতে হবে। আমি যখন বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াই তখন রূপার গলার আওয়াজ আমার কানে আসে। সে তার দিদিকে বলছিল, দিদি, তোর কি এবার ডিভোর্স হয়ে যাবে আর তুই আমার সাথে আমাদের বাড়িতে ফেরত চলে যাবি, যেখানে শুধু তুই আর আমি থাকবো। তৃতীয় কোনো ব্যক্তিকে সহ্য করতে হবে না। রেখা রেগে গিয়ে রূপাকে চুপ করতে বলে। রূপা হাসতে শুরু করে আর বলে, এখন তো তোর রাগী বরটাও বাড়িতে নেই, এখন তুই আমাকে আমার আসল নাম ধরে তো ডাকতে পারিস। এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম। রূপার আরও একটা নাম আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কেন? আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর আমার কাছে ছিল না। আমি দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। রেখা আমাকে দেখে দৌড়ে আসে আর বলে, মুকেশ, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আমি এটা দেখে খুশি হলাম যে রেখা আমার উপরে রেগে নেই। আমরা যখন কথা বলছিলাম তখন রূপা আবার কাঁদতে শুরু করে আর বলে, দিদি, তুই এর সাথে কথা বলিস না, এ আমার দিকে রাগি রাগি চোখে তাকায়, তোর বরটা খুব বাজে। রেখা সন্দেহের চোখে আমার দিকে তাকায়। আমি বলি, আমি কেন তোমার উপর রাগ করব রূপা? রেখা বলে, মুকেশ, আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার বোনের সাথে কথা বলবেন না। এই বলে সে রেখার হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আমার সন্দেহ হয় কিছু একটা গণ্ডগোল আছে। এতদিন আমি রূপার ব্যবহারে তাকে ছেলে মানুষই ভাবতাম, কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়। রেখার প্রতিদিনের মতন আমার জলখাবার বানাচ্ছিল। হঠাৎ সে কাজ থামিয়ে জিজ্ঞেস করে, মুকেশ, আপনি রূপার জন্য ব্যাগ কেন কিনে এনেছিলেন? আমি বলি, আমি চাই যে রূপা পড়াশোনা করুক। রেখা হেসে বলে, পড়াশোনা? কিসের পড়াশোনা? রূপা তো কোনোদিন স্কুলেই যায়নি, ওর পড়াশোনা করার ইচ্ছে নেই, তাই আমরা ওকে স্কুলে ভর্তি করাইনি। কথাটা আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু আমি আগে থেকেই রেগেছিলাম, তাই আর কথা বাড়ালাম না। আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম, কিন্তু রূপার কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে। তার অদ্ভুত রকমের আচরণ, আমাকে দেখে কেঁদে ফেলা, আর আমার আর রেখার ডিভোর্সে খুশি হওয়া, এসব তো কোনো সাধারণ লক্ষণ নয়।
আর রূপা তো কোনো দুধের শিশুও নয়, সে একটা 15 বছরের মেয়ে। এই বয়সের মেয়েরা তো অনেক কিছুই বোঝে। ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা আমি ভেবেছিলাম। বিকেলে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন রূপা আমাকে রাগানোর অনেক রকম চেষ্টা করে। আমাকে দেখে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। আমি যখন রেখার সাথে কথা বলতে যাই তখন সে রেখার হাত ধরে তাকে ঘরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রেখা বাইরে এসে আমায় বলে, মুকেশ, আপনি রাতের খাবারটা খেয়ে নিজের ঘরে চলে যান, তারপর আমরা 2 বোন খেতে বসবো। রূপা জেদ ধরে বসেছে যে যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ ও ঘরের বাইরে বেরোবে না। আমার তো খুবই রাগ হচ্ছিল, কিন্তু আমি কোনো রকমে নিজেকে সামলে রেখাকে বললাম, ঠিক আছে রূপা, না হয় পরে খাবে, কিন্তু তুমি তো আমার সাথে বসে খাও। রেখার উত্তরে আমার মাথায় আগুন জ্বালিয়ে দিল। সে বলে, মুকেশ, আপনি তো জানেন যে রূপা কীরকম জেদি মেয়ে, ও আবার হাঙ্গামা শুরু করবে, তাই আপনি আমার কথা মেনে নিন। এই বলে রেখা নিজের ঘরে চলে যায়। আমি আর নিজের রাগ সামলাতে পারলাম না। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর রেখার ঘরের দিকে এগোতে থাকি। আমি রেখার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে রূপাকে বলছিল, বাবার সাথে যদি তুইও মরে যেতিস তাহলে আমি শান্তি পেতাম, অন্তত আমার জীবনটা বেঁচে যেত। কে জানে তুই আমার কোন পাপের শাস্তি। আমি দরজাটা খুলে ভেতরে ঢুকে রূপার হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এলাম। এটা দেখে রেখা চমকে যায় আর বলে, মুকেশ, আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর হাতটা ছেড়ে দিন, মনে হচ্ছে আপনি নিজের মধ্য নেই। সত্যি বলতে আমি নিজের মধ্যই ছিলাম না। আমার বোধবুদ্ধি কাজ করছিল না। যদি করতো তাহলে আমি এমনটা করতাম না। আমি রূপাকে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে দিলাম। তারপর রেখার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম। এসে আমি রেখাকে জিজ্ঞেস করলাম, আমাকে সত্যি করে বলো, তোমার বোন এই রকম ব্যবহার কেন করে? রেখার চেহারার রং পাল্টে গেছিল। সে কাঁদতে শুরু করে আর বলে, মুকেশ, আপনার 2টি পায়ে পড়ি, আপনি আমার বোনকে ছেড়ে দিন। ও খুব ভীতু, ও খুব ভয় পেয়ে যাবে, ও মরে যাবে। ও একটা রাত তো দূরের কথা, একটা মুহূর্তও আমাকে ছাড়া থাকতে পারে না। আমি চিৎকার করে বলি, কেন? আজকাল তো ছোট ছোট বাচ্চারাও তাদের মাকে ছেড়ে থাকতে পারে। এ তোমার কীরকম বোন যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না? আমার এইসব একদম পছন্দ নয়, আর আমি আর এইসব সহ্য করব না। তুমি তোমার এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু সে আরও জোরে জোরে কাঁদতে থাকে। আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দিলাম। তারপর নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম। রেখা আর রূপার আওয়াজ আমার কানে না আসে। 2 বোন মিলে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল। মনে হচ্ছিল তারা পারলে দরজাটাই ভেঙে ফেলবে। বেশ কিছু ঘন্টা ধরে এটাই চলতে থাকে, কিন্তু ভোর হওয়ার কিছুক্ষণ আগে দুজনেই থেমে যায়। 2টো ঘর থেকেই কোনো আওয়াজই আর আসে না। আমি বাধ্য হয়ে রূপার ঘরের দিকে এগোলাম। আমি রূপার কাছে ক্ষমা চেয়ে তাকে রেখার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যেই আমি রূপার ঘরের দরজাটা খুললাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ ওই ঘরে তো একটা ছেলে বসে আছে। আমি কাছে যেতেই সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আমি তাকে ঝাঁকিয়ে বলি, আমার সামনে চোখের জল ফেলে কোনো লাভ হবে না, সত্যি করে বলো তুমি কে? আর রূপা কোথায়? ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমি যদি সত্যিটা আপনাকে বলি তাহলে আপনি আমাকে বিক্রি করে দেবেন। শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বললাম, না না, আমি কেন তোমাকে বিক্রি করে দেব? এই শুনে ছেলেটা একটু শান্ত পেল আর সোফায় গিয়ে বসে পড়ল। তার মুখে একটা উজ্জ্বল ভাব দেখলাম। সে বলে, যখন আমি জন্মেছিলাম তখন আমার বাড়িতে শোক পালন করা হয়েছিল। মনে হয়েছিল যেন আমি জন্মাইনি, আমি মরে গেছি। আমি যখন বড় হতে লাগি তখন আশেপাশে অনেক অত্যাচার দেখেছি। আমার বাবা আমার মাকে একটা মোটা ডান্ডা দিয়ে মেরে মেরে কালশিটে ফেলে দিত। বাবা আমার দিকে তাকিয়ে মাকে বলতো, এর থেকে ভালো হতো তুই যদি নিঃসন্তান হতিস, কিন্তু এটা তুই কাকে জন্ম দিলি? বাবার কথা শুনে আমি আয়নার সামনে এসে দাঁড়াতাম। রেখা বলতো যে বাবার কথায় কান না দিতে, আমি নাকি খুব ভালো দেখতে। কিন্তু আমি যদি ভালো হই তাহলে আমার জন্য মাকে কেন মার খেতে হয়? আমি রেখার কাছে টাকা চাইলে সে আমাকে 2 টাকার নোট ধরিয়ে দিত। আমি দৌড়ে দোকানে গিয়ে মায়ের জন্য আমার পছন্দ মতন টফি কিনে আনতাম। এসে মাকে সেটা খাওয়াতাম আর বলতাম, মা এটা খেয়ে নাও, তুমি আরাম পাবে।
মা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। তখন আমি খুব ছোট্ট ছিলাম। আমার বয়সী ছেলেরা সারাদিন খেলে বেড়াতো, কিন্তু আমার খেলতে ভালো লাগতো না। আমি সারাদিন বসে বসে মাকে পাহারা দিতাম, যাতে বাবা এসে আবার মাকে না মারে। কিন্তু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও 2-3 দিন পর পরই মা বাবার হাতে মার খেত। আমি আমার ছোট ছোট হাত দিয়ে মায়ের পা টিপে দিতাম, যাতে মা আরাম পায়। কিন্তু মা নিজের যন্ত্রণা ভুলে আমার ছোট ছোট হাতে চুমু খেত আর কাঁদতো। মা বলতো, আমার মার খেতে কষ্ট হয় না, তোর এইসব আচরণ দেখে আমার কষ্ট হয়। একদিন মা বাজার থেকে আমার জন্য একটা সাইকেল কিনে আনে আর বলে, তুই তো বাইরে খেলতে যাস না, তাই বাড়িতেই তোর খেলার জিনিস এনে দিয়েছি। আমি সাইকেলটা পেয়ে খুব খুশি ছিলাম। আমি খুশি হয়ে মাকে চুমু খাই। তারপর থেকে রোজ রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে বেড়াতাম। মা বলতো, এই শেষবার তোকে আমি রোদে খেলতে দিচ্ছি, এরপর থেকে তোকে আর রোদে বেরোতে দেব না। আমি কিছুক্ষণ পর পরই সাইকেল থেকে নেমে সাইকেলটাকে কাপড় দিয়ে মুছতাম, যাতে ওটা সব সময় নতুন মনে হয়। একদিন রাতে যখন বাবা বাড়ি ফেরে, তখন আমি সাইকেল থেকে ঝুলছিলাম। বাবা জিজ্ঞেস করে, ওকে এই সাইকেলটা কে কিনে দিয়েছে? বাবা আমার গালে 2 চড় মেরে আমাকে সাইকেল থেকে নামিয়ে আনে। তারপর কুড়ুল দিয়ে মেরে মেরে সাইকেলটাকে ভেঙে দেয়। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি রাতে না খেয়ে শুতে চলে গেলাম। রাতে মা আমার ঘরে আসে, আমার পাশে বসে, বলে, চন্দা, আজ তোর সাথে আমার কিছু কথা আছে মা। তোর এখন 4 বছর বয়স হয়ে গেছে, তুই এখন অনেক কিছু বুঝিস। এখন তোর মা তোকে সব কথা বলতে পারে, তাই না? আমি মাথা নাড়ালাম। মা আমার জিজ্ঞেস করে, তোর দিদির নাম কি? আমি বলি, রেখা। মা বলে, আর তোর নাম কি? আমি চুপ করে যাই। আমি বলি, বাবা আমাকে কমজাত বলে, আর তুমি আমাকে চন্দা বলো। এর মধ্যে আমার নাম কোনটা? আমার মায়ের সব সময় ছলছল করতো চোখ। আজও তার চোখে জল দেখতে পাই। মা বলে, তোর কোনো নামই নেই। তোর 4 বছর বয়স হয়েছে, কিন্তু এখনও আমি ঠিক করতেই পারলাম না যে তোর নাম কি রাখবো। বুঝতে পারছি না তোকে ছেলেদের নাম দেব না মেয়েদের নাম। আমি বলি, আমাকে মেয়েদের নাম কেন দেবে? আমি তো ছেলে। মা মাথা নেড়ে বলে, না তুই ছেলে না মেয়ে, কোনোটাই নস। তুই হলি হিজড়া, 3rd জেন্ডার। তখন আমার বয়স খুব কম ছিল, তাই আমি মায়ের কথা ঠিক বুঝতেই পারলাম না। মা বলে, আমি তোকে ছেলেদের নাম দেব না, কারণ তুই যখন বাইরে বেরোবি তখন লোকে 5টা কথা বলবে। আমি তোর নাম রূপা রাখবো। তুই যখন বাইরে বেরোবি তখন মাথায় ঘোমটা দিয়ে বেরোবি, আর চেষ্টা করবি সব সময় বাড়িতে থাকার, কারণ বাড়ির ভেতর তুই সব থেকে বেশি নিরাপদ থাকবি। আমি রেগে গিয়ে বলি, না, আমি ঘোমটা দেব না, আমি ছেলে। মা বলে, আমার কাছে একদম সময় নেই বাবা, না হলে তোর সব কষ্ট আমি নিজে নিয়ে নিতাম, কিন্তু এখন আমায় এক জায়গায় যেতে হবে। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা। মাও আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। তারপর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমাকে রেখার কাছে শুইয়ে দিয়ে মা চলে যায়। সকালে চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙে। রেখা জোরে জোরে কাঁদছিল। আমি যখন বাইরে আসি তখন দেখি মা শুয়ে আছে। রেখা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা আর নেই। আমি তার মাথায় চাটি মেরে বলি, চুপ করো, মা ঘুমোচ্ছে, মা উঠে যাবে। রেখা আমাকে ঘরে নিয়ে গিয়ে আমার মাথায় ওড়না চাপা দিয়ে বলে, আজ থেকে তুই রূপা। তোর মায়ের কথা মনে আছে তো? আমি মাথা নাড়ালাম। রেখার থেকে 2 টাকা নিয়ে আমি দোকানে গিয়ে মায়ের জন্য টফি কিনে আনলাম। টফিটাকে পকেটে রেখে ঘুরতে লাগলাম, কিন্তু মা আর ঘুম থেকে উঠল না। গ্রামের সমস্ত মহিলারা এসে জড়ো হয়েছিল। তারা মাকে 4 পায়ের খাটে শুয়ে নিয়ে চলে গেল। আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম আর বলতে লাগলাম, আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাকে ছেড়ে দাও, আমি মায়ের জন্য এই যে টফি নিয়ে এসেছি। আমি খুব ছোট ছিলাম, তাই আমার গলা আওয়াজ কারোর কানে এলো না। আমি তাদের পায়ে ধরে বলতে লাগলাম, আমার মাকে নিচে নামাও, মা সকাল থেকে কিচ্ছু খায়নি, মায়ের খুব খিদে পেয়েছে। টফিটা আমার পকেটেই রয়ে গেল, কিন্তু মা আর ফিরে এলো না। আমি খুব কান্নাকাটি করলাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। কিছুদিন পর বাবাও মারা গেল। তারপর আমরা কাকার বাড়িতে চলে গেলাম। কাকাও বাবার মতনই ছিল, আমার উপর খুব অত্যাচার করতো, আমাকে প্রায় মারতো আর বলতো, আমি তোকে গুরুর কাছে পাঠিয়ে দেব। তখন রেখা আমার পাশে দাঁড়াতো।
কাকার ছেলে আমাকে নিয়ে মজা করতো আর বলতো, তুই তো হিজড়া, একটু নেচে দেখা না। এই বলে সে আর কাকা খুব হাসতো। আমি খুব ভয় পেয়ে যেতাম। রেখা আমাকে বাঁচাতো। তারপর রেখার বিয়ে আপনার সাথে হয়ে যায়। আপনাকে দেখে আমার খুব ভয় লাগে। যদি আপনিও আমাকে গুরুর কাছে বেচে দেন। রেখা বলে যে আপনি ভালো মানুষ, আপনি এমনটা করবেন না। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধে রয়েছে। এখন তো আপনি সব কিছু জেনে গেছেন। এবার বলুন, আপনি আমাকে ঘরে বন্ধ করে রাখবেন না তো? আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে বাইরে গিয়ে রেখার ঘরের দরজাটা খুলে দিলাম। তার পায়ের কাছে বসে আমি ক্ষমা চাইতে লাগলাম। রেখাও খুব কাঁদছিল। সে বলে, কিসের ক্ষমা? আপনি তো আমাদের মতন অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন। তারপর থেকে আমি আর রেখা রূপাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে শুরু করলাম। ওর মন থেকে ছোটোবেলার ট্রমাটা দূর করা কঠিন ছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। আমি রূপার পড়াশোনা চালু করে দিয়েছি। আমি আর রেখা একটা সুন্দর জীবন কাটাচ্ছিলাম, আর রূপাও সাধারণ জীবনে ফিরে আসছিল। আমি নিজের কাছে প্রমিস করেছিলাম যে আমি রূপাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটিকে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।